ছেলেদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই রানু কৈরির উপর আক্রমণ করা হলো, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তরুণবাবু। এলাকার মধ্যে সমাজদ্রোহী নামে পরিচিত, যার নাম সুজিত না কি জানি। পঞ্চায়েত নির্বাচনের কাউন্টিং চলছে, এখনো রেজাল্ট পাওয়া যায়নি। তো এই সার্বিক ব্যাপার নিয়ে আজকে আমাদের মধ্যে আছেন আমাদের শ্রদ্ধেয় বিধায়ক এবং রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী ভগবান চন্দ্র দাস কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন। প্রথমেই আমার সাংবাদিক বন্ধু যারা এখানে উপস্থিত রয়েছেন, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ঠিক সময় মতো উপস্থিত হয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা হচ্ছে আমাদের রাজ্যের 35টা ব্লকেই। যদিও অনেকগুলা ব্লকেই হয়তো পঞ্চায়েতে বিরোধী দলের প্রার্থী দিতে পারেনি, সেখানে নির্বাচন হয়নি। জেলা পরিষদে কোথাও কোথাও রয়েছে, পঞ্চায়েত সমিতিতে রয়েছে। আমাদের এই ঊনকোটি জেলার 3টি ব্লক, কুমারঘাট ব্লক, 2টি বিধানসভা, পাবিয়াচড়া এবং ফটিকরায়, চণ্ডীপুর ব্লক এবং গৌরনগর ব্লকের কাউন্টিং চলছে। ইতিমধ্যেই হয়তোবা অনেকগুলা আসন গণনা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যেই তার ফলাফল আমরা পেয়ে যাব। আমি যে মূল বিষয়টি এখানে বলার চেষ্টা করব আপনাদের মাধ্যমে, আমি অত্র অঞ্চলের যারা রাষ্ট্রপ্রেমী গণতন্ত্র প্রিয় নাগরিক রয়েছেন ওনাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলবো, এবং যারা এই রাজ্যে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে সিপিআইএম এবং কংগ্রেস দল, যে প্রত্যেকটা নির্বাচনেই তাদের যে আচরণ, তাদের যে ভূমিকা, আমার মনে হচ্ছে সেই বিষয়টা একটু তুলে ধরার প্রয়োজন রয়েছে। 2018 সালের পর বা 2018 সাল থেকে যদি আমরা বলি যে বিধানসভা নির্বাচনটা হয়ে গেল, সেই দিন থেকেই এই রাজ্যে গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে। যে গণতন্ত্রটাকে সম্পূর্ণভাবে গলা টিপে হত্যা করে দিয়েছিল সেদিনকার সিপিআইএম, 18 সালে রাজ্যের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার আমরা করলাম। এ রাজ্যের নির্বাচনটাকে আমরা অতীতে যেটা দেখলাম, সে 88 থেকে 93 হোক আর 93 পর থেকে 2018 সালের আগেই হোক, এটাকে প্রহসনে পরিণত করা হতো। আর শুধু প্রহসনই নয়, একটা সন্ত্রাসের রাজ কায়েম হয়ে যেত। নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের পরে সন্ত্রাস। সেই দিন যদিও এ রাজ্যের প্রধান বিরোধী দল ছিল জাতীয় কংগ্রেস, এবং বামফ্রন্টের ধারায় ওই কংগ্রেস দলের কর্মীদেরকে চিহ্নিত করে তাদেরকে আক্রমণ করা হতো, তাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হতো, দোকান লুট হতো, রাজ্যান্তরী করা হতো। এই দুটি দলের মধ্যেই মানে সংঘর্ষ, সন্ত্রাস, খুন, রক্ত, আগুন, লুট, এটা মানে নির্বাচন মানেই এই কিছু ঘটনা ঘটবেই, সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ তার সাক্ষী রয়েছেন। আমরা তার একটা পরিবর্তন এনেছি। নির্বাচন মানে সম্পূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচন। আমি নির্বাচন কমিশনকে এই পঞ্চায়েত নির্বাচনের যে এত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং সেই নির্বাচনের কাজে যারা যুক্ত রয়েছেন, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, মানে এত পিসফুল নির্বাচন,
আমরা 2018 সালের আগে আমরা কখনো সেটা দেখিনি। এইবারও একই অবস্থা। আমরা দেখেছি 2023 সালের বিধানসভা নির্বাচনের অনেকগুলা ঘটনা আছে আমার এই পাবিয়াচড়া বিধানসভা কেন্দ্রে। আমি চাই না লম্বা সময় নিয়ে এখানে আমার আলোচনা রাখি। আমি এক দুটি উদাহরণ আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা তার সাক্ষী রয়েছেন, আপনারা সেটা প্রত্যক্ষভাবে দেখেছেন। সেটা 2023 সালের বিধানসভা নির্বাচন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। আর এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম এর জোট হয়েছিল। তারা জোট করে নির্বাচনে অবতীর্ণ হয়েছিল, আর ভারতীয় জনতা পার্টি একদিকে ছিল। সেই দিন নির্বাচন বা হওয়ার পরে, ভোটের পরে কাউন্টিং এর আগের দিন কুমারঘাট শহরের বুকে রাজপথে ভারতীয় জনতা পার্টির একজন যুবক কর্মী রানু কৈরি কিভাবে নৃশংসভাবে, অমানসিকভাবে, একদম মানে বর্বরের তার মধ্য দিয়ে এই রানু কৈরির উপর আক্রমণ করা হলো এবং রাজপথে তাকে মাটিতে ফেলে এইভাবে কংগ্রেস এবং বামপন্থীদের কিছু সমর্থক তার উপর এইভাবে অত্যাচার করলো, তাকে রক্তাক্ত করলো, হসপিটালে পাঠানো হলো। এই ধরনের এই 23-এর নির্বাচনের সময় এরা বিভিন্নভাবে টেলিফোনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি হুমকি দেওয়া হয়েছে। তার রেকর্ডিং আজকে পর্যন্ত আমাদের কাছে সেটা প্রিজার্ভ করে আমরা রেখেছি। যদি আপনারা চান সেগুলো আমরা আপনাদেরকে শোনাতে পারবো। এই যে 23-এর নির্বাচনটা গেল, সেই নির্বাচনে সারা রাজ্যে যে শান্তির পরিবেশকে একটা অশান্ত করে তোলার একটা ষড়যন্ত্র সেদিন তারা করেছিল কংগ্রেস এবং সিপিআইএম। আমরা দেখলাম লোকসভা নির্বাচন, এত সুন্দর লোকসভা নির্বাচন গোটা রাজ্যে, এটা অতীতে কখনো সেটা হয়নি। আমাদের এই পাবিয়াচড়াতেও এত সুন্দর নির্বাচন হয়েছে। নির্বাচনে কোনো ধরনের কোনো সামান্যতম একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমন কোনো প্রমাণ, এমন কোনো নিদর্শন কারুর কাছেই নেই। কোনো জনতা সেটা বলতে পারবেন না, আপনারাও সেটা বলতে পারবেন না। এবার এই 2024 সালের পঞ্চায়েত নির্বাচন, আমরা অন্যান্য নির্বাচনের মতো, অন্যান্য বারের মতো এই নির্বাচনটাকেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুন্দর এবং সুষ্ঠু করে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আজকেও সেটা আমরা করে যাচ্ছি। কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেটা দেখলাম যে একই অবস্থা 2023 সালে যে তাদের কর্মকাণ্ড, তাদের যে চরিত্রটা ছিল, একই অবস্থা। আমি রানু কৈরির ঘটনা এখানে বলেছি, আরেকটু আমি বলতে চাই। সেদিন আমরা দেখলাম যে এখানে একটা বিল্ডিং এর উপর থেকে, যেটা অস্থায়ীভাবে কংগ্রেস এবং সিপিএম এর যৌথ পার্টি অফিস সেটা বানানো হয়েছিল, সেই বিল্ডিং এর উপর থেকে অজস্র পরিমাণ ঢিল মানে পাথর ছোড়া হচ্ছে। অনেক পথযাত্রী সেখানে আক্রান্ত হয়েছেন, অনেক গাড়ি ঘোড়ার উপর সেই ঢিল ছোড়া হয়েছে। আজকে আমরা দেখছি অনেকেই এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কখনো সোশ্যাল মিডিয়াতে আসছে, কখনো বা সাংবাদিক সম্মেলন করছে। সেই দিন তরুণবাবু কংগ্রেসের একজন কর্মী, মানে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, এইভাবে ঢিল ছুটছে, পাথর মারছে সেই বিল্ডিং এর উপর থেকে। আজকে এটা HDFC ব্যাংক আছে আজকেরই কুমারঘাটে, সেই ব্যাংকের উপর থেকে সেদিনকার পার্টি অফিস তাদের, সেখান থেকে এইভাবে এমনতর কংগ্রেস কর্মীরা, সিপিএম কর্মীরা বৃষ্টির মতো পাথর ছুটছে, পথচারীর উপর পড়ছে। পাশেই কিছু ফল দোকান রয়েছে, সর্বশান্ত হয়ে গিয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এই ফল দোকানগুলাকে তারা লাঠি দিয়ে এবং ইট পাটকেল ছুড়ে। তারপর দেখলাম আমরা যে এইভাবে শত শত লাঠি নিয়ে তারা এই পার্টি অফিস থেকে বেরিয়ে আসলো
এবং এলোপাতারি ভাঙচুর শুরু করে দিল কুমারঘাট শহরের বুকে। তাই আমি যেটা বলেছি যে নির্বাচন মানে তাদের কাছে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া, নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা, এটাই ছিল কংগ্রেস এবং সিপিএম এর একমাত্র উদ্দেশ্য। এই পঞ্চায়েত নির্বাচনে তারা বিভিন্নভাবে উত্তেজিত করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে। সামাজিকভাবে তারা সমাজের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের দলের তরফ থেকে আমরা যথেষ্ট পরিমাণ সেখানে ঝাঁপিয়ে পড়ে সেই যে একটা জাতিগতভাবে যে বিভেদ সেটাকে আমরা কন্ট্রোল করতে পেরেছি। মানুষের কাছে আমরা আমাদের দলীয় কার্যকর্তারা সবাই গিয়েছেন এবং সবার সঙ্গে কথা বলেছেন। এইভাবে মানে বিভ্রান্তিমূলক ঘটনা বা কিছু কথাবার্তা প্রতিনিয়ত তারা এইভাবে চালিয়ে যাচ্ছে। তবুও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সংযত এবং শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটাকে পরিচালনা করার চেষ্টা আমরা করেছি। নির্বাচনের দিন যেদিন নির্বাচনটা হলো সেই দিন কি হলো, কংগ্রেস এবং সিপিএম এর এই দুটি দলের কিছু লোক প্রত্যেকটা পোলিং বুথ রয়েছেন, অনেক মহিলারা রয়েছেন। তো সেই দিন কি হলো, কংগ্রেস সিপিএম দলের কিছু লোক, কিছু সন্ত্রাসী, এরা এই লাইনের মধ্যে তারা ঢুকে সেখানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রত্যেকটা পোলিং বুথে আমাদের এখানে 19টা স্কুল রয়েছে এবং 35টা বক্স রয়েছে, মানে স্টেশন রয়েছে। তো প্রত্যেকটার মধ্যে এইভাবে তারা 4জন-5 জন করে স্থানীয় এবং অস্থানীয় বাইরেরই কিছু লোক এইভাবে লাইনে তারা ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে, বিভ্রান্ত করছে। কোথাও কোথাও ভোটারগণ উত্তেজিত হয়ে তাদেরকে বাধা দিচ্ছে যে তোমরা কেন এইভাবে আমাদেরকে ডিস্টার্ব করছো, আমাদের ভোট আমরা দেব, আমাদের পছন্দ মতো আমাদের চিন্তাধারা মতো আমরা ভোট আমাদের প্রয়োগ করব, কেন তোমরা এইভাবে আমাদেরকে বিভ্রান্ত করছো। যে খবরটা আমার কাছে ওখান থেকে আসে যে ভোটারগণ শেষ পর্যন্ত ধৈর্যহারা হয়ে তাদেরকে মানে এইভাবে বলার চেষ্টা করে। যাই হোক, আমরা দেখলাম যে আমার কাছে একটা খবর আসলো, আমি দেখলাম যে উজানদুধপুর গ্রাম পঞ্চায়েতের 82 মাইল ইংলিশ মিডিয়াম যেটা স্কুল রয়েছে, সেই স্কুলের 220 এবং 221 নাম্বার যে পোলিং বুথ রয়েছে, সেই বুথের একই অবস্থা। মানে সকাল থেকে বিভ্রান্তকর পরিস্থিতি 2-3 বার এখানে যারা কর্মরত যারা পুলিশের লোক ছিল এবং প্রিসাইডিং ছিল, তারা বারবার তাদের কাছে অনুরোধ করে বলেছে, তাদেরকে বাধা দান করেছে যে তোমরা এইভাবে এই পোলিং বুথের ভেতরে প্রবেশ করবে না বা ভোটারদেরকে বিভ্রান্ত করবে না। কোনো অবস্থাতেই তারা শুনতে নারাজ, কোনো অবস্থাতেই তারা শুনছে না। শেষ পর্যন্ত টিএসআর ভাইয়েরা এবং আমার কর্মরত যারা পুলিশের যারা ছিলেন, প্রিসাইডিং যারা ছিলেন, ওনারা 10 মতো তাদেরকে মাঠের বাইরে বের করতে বাধ্য হয়। তো এইভাবে আমরা দেখলাম যে প্রত্যেকটা পোলিং বুথে, আম্বেদকর গ্রাম পঞ্চায়েতে আমি গেলাম, সেখানে বেলা হয়তোবা 1:30-2টা হবে তখন বেলা। আমি একবার ভাবলাম যে দেখি এখানে আমাদের টেবিল বসেছে, আমি সেখানে দেখব। তো আমি দেখলাম যে সেই আম্বেদকর গ্রাম পঞ্চায়েতের 9টি আসনের ভোট হচ্ছে একটি সেন্টার, একটা স্কুলেই হচ্ছে। সেখানে প্রত্যেকটা পোলিং বুথেই মহিলাদের লাইন রয়েছে, অনেকেরই লাইন রয়েছে। আমি দেখলাম কংগ্রেস দলের যিনি তরুণ বাবু, ওনার বাড়িও আম্বেদকরে, এই লাইনের মধ্যে গিয়ে সেখানে গিয়ে ভোটারদেরকে বুঝাচ্ছে, ভোটারদেরকে বলছে, আরে নির্বাচন কমিশন যথেষ্ট সময় দিয়েছে প্রচার করার জন্যে, লোকজনদেরকে বোঝানোর জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। নির্ধারিত একটা সময় থাকে এই কাজের জন্যে, মানে সরপ্রচারের আগ পর্যন্ত সেটা করা যায়, কিন্তু তাদের শেখানো তাদের তৃপ্তি হয় না, সন্তুষ্ট হয় না।
আত্মবিশ্বাস নেই, জনতার উপর ভরসা নেই, সেই ভোটের দিন ভোটের লাইনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তরুণবাবু। ভাইদি ভাই, আমি সেই সময় গেলাম, আমি প্রিসাইডিং ওনাকে বলার চেষ্টা করলাম যে এটা কোন ধরনের হচ্ছে, এটা কি হচ্ছে যে একজন লোক, সে ক্যান্ডিডেট না, কোনো কিছু না, দলের একজন লোক, একটা দলের সমর্থক কিভাবে লাইনের মধ্যে ঢুকে এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে, এটা তো ঠিক নয়। তখন পুলিশ যারা কর্মরত ছিল তারা এসে তরুণবাবুকে এখান থেকে বের করে দেয়। যদিও পরে মাঠে এসে, মাঠের একটা কর্নার, মানে পোলিং বুথের পাশে মাঠে এসে দাঁড়িয়েছিল কতক্ষণ, আমি এখান থেকে চলে এসেছি। এইভাবে আমি দেখলাম যে বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের একটা পোলিং স্টেশনে ওখানকার একটি সমাজদ্রোহী একটা ছেলে, যেটা কংগ্রেস সিপিএম এর সাপোর্টার, দুটি দলেরই, মানে আমরা তাদের তো জোট, তার জন্য কংগ্রেস সিপিএম এর পক্ষ হয়ে সে সকাল থেকে বিকেল পর্যন্ত একইভাবে সে এই পোলিং বুথের দরজার মধ্যে সে চেয়ারে বসে এইভাবে ভোটারদেরকে সে তার সিম্বল দেখাচ্ছে, বিভিন্নভাবে কথা বলছে, প্রভাবিত করার চেষ্টা করছে। পুলিশ বাধা দিচ্ছে, কোনো কাজ হয়নি। প্রিসাইডিং বাধা দিচ্ছে, কোনো কাজ হয়নি। সারাটা দিন এইভাবে করে গেল এই ছেলেটা। সেই ছেলেটা একটা এলাকার মধ্যে সমাজদ্রোহী নামে পরিচিত, যার নাম সুজিত না কি জানি, আমি ঠিক চিনিও না ওকে। ঠিক উজানদুতপুরে যে ঘটনাটা, সেও আরেক সমাজদ্রোহী। তো এরা এইভাবে কিছু কিছু সমাজদ্রোহী বা সন্ত্রাসীদেরকে দিয়ে এরা চেয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনেও তারা এই ধরনের কিছু গন্ডগোল বা কিছু ঘটনা করার একটা বড় ষড়যন্ত্র রচনা করেছিল। যদিও সেটা সাকসেস হতে পারেনি, তারা করতে পারেনি। এইবার বিষয় হচ্ছে কি, সব থেকে মজার বিষয়, আমি দেখলাম গত দুদিনে কংগ্রেস এবং সিপিআইএম এর পক্ষ থেকে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে তারা লাইভে আসছে বা আবার সাংবাদিকদের ডেকে তারা কথা বলছে যে বিভিন্ন বিষয় নিয়ে, যে নির্বাচনে তারা সন্তুষ্ট না, এই না, বিভিন্ন ধরনের তারা কথা বলছে। আমি সেই প্রসঙ্গ আমি টানছি না, কারণ আমার প্রয়োজন আমি মনে করছি না সেগুলা। কিন্তু আমি শুধু স্মরণ করে দিলাম, যারা আজকে এই ধরনের কথা বলছে, যারা আজকে সংবাদ মাধ্যমকে ডেকে তারা এইভাবে মিথ্যে কিছু কথা বলার চেষ্টা করছে, তাদের অতীতটা একবার তারা স্মরণ করে দেখো। আমি বলবো কংগ্রেসকে, যারা আজকে কংগ্রেসের হয়ে কথা বলছে, মানে 93 থেকে 2018 সালের আগ পর্যন্ত তোমরা সেই দিনটা একবার দেখো। আমি বলবো সিপিআইএম কে যে 88 থেকে 93 এই সময়টা তোমরা একবার স্মরণ করে দেখো। আমি কংগ্রেসকে বলবো 88 থেকে 93 সেই দিন তোমরা কি করেছিলে, সেই দিনটা একবার তোমাদের মাথার মধ্যে আনো। আমি বলবো সিপিআইএম কে 93 থেকে 18 আগ পর্যন্ত, মানে 2018 আগ পর্যন্ত তোমরা এই রাজ্যের রাজনীতি, এ রাজ্যের নির্বাচন, এ রাজ্যের বিরোধীদের উপর যে আচরণ ছিল, সেই দিনটা একবার তোমরা অতীতটাকে তোমরা একবার স্মরণ করে দেখো, তোমরা কি করেছিলে এ রাজ্যের। আমি আগেই বলেছি যে রাজনীতির মধ্যে যে একটা শিষ্টাচার, এটা ভারতীয় জনতা পার্টি দেখাচ্ছে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে। রাজনীতিটাকে যে প্রহসনে বা নির্বাচনটাকে যে প্রহসনে করা হয়েছিল, আজকে সঠিক নির্বাচন হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রতিটা নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করেছি, যে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল কংগ্রেস সিপিএম মিলে। তো আমরা বলতে চাই যে এরা একটি দলের জন্ম হচ্ছে, আমি যদি সেটা বলি মনে ভুল হবে না, এই রাজ্যের মানুষ, এই অঞ্চলের মানুষ সবাই আমার সঙ্গে সহমত হবেন। একটি দলের জন্ম হচ্ছে মিথ্যের গর্ভে থেকে, আরেকটি দলের জন্ম হচ্ছে সন্ত্রাসের গর্ভ থেকে। মিথ্যে এবং সন্ত্রাস তাদের জননী, যার কারণেই এরা এই দুটি অভ্যাসকে কোনোদিনই তারা পরিত্যাগ করতে পারেনি, আমার মনে হয় আগামী দিনও করতে পারবে না। এই হচ্ছে তাদের চরিত্র, এই হচ্ছে তাদের অভ্যাস। আমি বললাম তো, এখানে বামফ্রন্ট আমলে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমি ভুলিনি সেটা। আর শুধু একবার অ্যাটাক নয়, বারবার আমার উপর অ্যাটাক হয়েছিল। আর শুধু আমার উপরে নয়, এই অঞ্চলের, এই বিধানসভার, এই জেলার শত শত পরিবারের উপর আক্রমণ হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে, বাড়িতে থাকতে পারেনি। 18 নির্বাচন হয়েছে ভারতীয় জনতা পার্টি,
নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। ওই কেউ তো বাড়ি ছাড়তে হয়নি, একটাও তো রাজনৈতিক সন্ত্রাস হয়নি, কারোর গায়ে আঁচড় লাগেনি, কাউকে ধমক দেওয়া হয়নি। তাহলে কেন আজকে তোমরা এইভাবে নিজেদের কলঙ্ককে ঢাকার জন্যে তোমরা এইভাবে সাংবাদিক সম্মেলন করছো ভাই? সেটা তো আমি বুঝতে পারছি না। এই অভ্যাসটা পরিত্যাগ করা উচিত। জনগণ বিচার করছে বারবার, 2018 সালে বিচার করেছে, তার পরবর্তী সময় যতগুলা নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে এ রাজ্যের জনগণ তোমাদেরকে যোগ্য জবাব দিয়েছে, আর এই পঞ্চায়েত নির্বাচনের যোগ্য জবাব দেবে। আমরা দেখেছি কিভাবে ভোট দখল করা হতো, কিভাবে দেখেছি মানুষকে ভোটে আটকে দেওয়া হতো, বলে তোমার ভোট হয়ে গিয়েছে, ভোটে যেতে হবে না। ওই এমন তরফ তো কিছু হয়নি। সরকার আমাদের চলছে, আর এই কংগ্রেস সিপিএম এর সেই গুন্ডা বাহিনী আজকে বুথে গিয়ে তারা গুন্ডাগির্দি করছে। তারপরও তো ভারতীয় জনতা পার্টি মানে আইনকে নিজের হাতে নেয়নি, আইনের ধারস্থ আমরা হচ্ছি। আমরা পুলিশ প্রশাসনকে বলছি, আমরা আরোকে বলছি, আমরা নির্বাচন কমিশনকে বলছি, আপনারা ব্যবস্থা নিন, আপনারা দেখুন এইগুলা। তো এর জন্যে নিজেদের সেই অতীতের সেই কলঙ্ককে ঢাকার জন্যে, তাদের ব্যর্থতাকে মানে ঢাকার জন্যে এই নির্বাচনে ভরাডুবি হবে। এই নির্বাচনে কংগ্রেস সিপিএম জোটের মানে নিশ্চিত হার, সেইটা জেনেই আজকে এইভাবে জনগণের সামনে তারা এই সমস্ত কিন্তু মিথ্যে অপপ্রচার করার চেষ্টা করছে। আমাদের কাছে অনেক রেকর্ডিং আছে। এই সায়দাবাড়িতে আশ্রমপল্লীতে মানে গত 2 দিন আগেও ওভার টেলিফোনে আমাদের ছেলেদেরকে হুমকি দেওয়া হচ্ছে, রেকর্ডিং আছে আমার কাছে। ফোন কলটা রেকর্ড করেছে, সেই রেকর্ডটা আমি শুনেছি। কি ধরনের মানে মেরে ফেলবে, কেটে ফেলবে, গর্তে ভরে দেবে, এই ধরনের। আমরা কেসে যাব, আমরা আইনের দ্বারস্থ হব, এই সমস্ত রেকর্ডিং নিয়ে আমরা আইনের দ্বারস্থ হব। তারপর আমরা দেখব যে এই যে মিথ্যে অপপ্রচারগুলো করা হচ্ছে, এটা কিসের ইঙ্গিত? এটা কিসের ইঙ্গিত? এটা নিজেদের ব্যর্থতা, নিজেদের কলঙ্ককে ঢাকার সেই ইঙ্গিত। নির্বাচন সম্পূর্ণভাবে সুন্দর হয়েছে, আজকে গণনা হচ্ছে, সুন্দর হবে, এবং ভারতীয় জনতা পার্টির আমাদের মনোনীত প্রার্থীগণ নিশ্চিতভাবে বিপুল ভোটে প্রত্যেকটি আসনে জয়লাভ করবে, কোনো সন্দেহ নাই। সেখানে বিজয় উৎসব ভারতীয় জনতা পার্টি করবে। আর কোনোদিন এই কংগ্রেস সিপিএম জোট তাদের আর বিজয় উৎসব করা সম্ভব হবে না। কারণ ত্রিপুরাজ্যের মানুষ এই একটা আতঙ্কের ঝোট, কংগ্রেস সিপিএম সেই আতঙ্কের ঝোটকে কোনোদিন আর সেটা মেনে নেবে না। কংগ্রেস সিপিএম এর এই অশুভ ঝোটকে আর মানুষ ভোট দেবে না। মানুষ বুঝে গিয়েছে, মানুষ জেনে গিয়েছে তাদের অবস্থা। সুতরাং আমি বলতে চাই, এই নির্বাচনে আমাদের জয় সুনিশ্চিত। আমরা আগেও শান্তি চেয়েছি, প্রত্যেকটা নির্বাচনে আমরা শান্ত ছিলাম, শান্ত রয়েছি। আগামী দিনে আমরা সবার প্রতি শান্তি সম্প্রীতি রেখেই এই রাজ্যের আমরা উন্নয়ন করে যাব। এই রাজ্যের উন্নয়ন আমরা চাই, এবং সকল জনতার প্রতি আমরা আহ্বান রাখবো, গ্রামীণ এলাকার সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান রাখবো, আসুন আমরা সবাই মিলে এই গ্রামকে, আমরা অনেক দূর এগিয়েছি, আরো অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যাব, আরো আমরা উন্নয়ন করতে চাই সেই গ্রামকে। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, সকলের সহযোগিতা আমরা চাইছি। ধন্যবাদ। আজকের আমার আলোচনা এইটুকুই। যদি আপনাদের কোনো বিষয়